আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৯০। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত জানা গেল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $435 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৩৪৪ কোটি ২৪,৯০,০০০ টাকা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার ১৪ এপ্রিল সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে ঘোষণা দেন। এর ফলে তেল, সার, খাদ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, যা বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভর করবে কয়েকটি অনিশ্চিত বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ কতটা কঠোরভাবে কার্যকর হয়, ইরান কতটা বিকল্প রুট, বিশেষ করে জাস্ক টার্মিনালের মাধ্যমে তেল রপ্তানি চালিয়ে যেতে পারে। কেপলারের তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে ইরানের প্রায় ১৫,৪০,০০,০০০ ব্যারেল তেল অবরোধ প্রভাবিত উপসাগরের বাইরে ভাসমান অবস্থায় ছিল, যা স্বল্পমেয়াদে ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সাবেক কর্মকর্তা মিয়াদ মালেকি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধে প্রতিদিন প্রায় $৪৩৫ মিলিয়ন ক্ষতি হতে পারে। এর মধ্যে প্রায় $২৭৬ মিলিয়ন রপ্তানি আয় কমে যাওয়ার কারণে ক্ষতি হবে, যা মূলত অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য থেকে আসে। গত সপ্তাহান্তে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই অবরোধের হুমকি দেন। এর আগে ইরান নিজেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছিল এবং বন্ধুসুলভ জাহাজ ছাড়া অন্যদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। বিশ্লেষকদের মতে, এই অবরোধের মূল লক্ষ্য হল জ্বালানি বাণিজ্য থেকে ইরানের আয়ের প্রবাহ বন্ধ করে দেওয়া। মার্কিন বিশ্লেষক মার্ক থিসেন বলেন, এই অবরোধ কার্যত খার্গ দ্বীপ দখলের মতো সামরিক অভিযানের সমান প্রভাব ফেলতে পারে, যেখানে ইরানের বেশিরভাগ তেল রপ্তানি হয়, তবে এতে স্থলবাহিনী মোতায়েনের ঝুঁকি এড়ানো সম্ভব। চীনের ওপরও চাপ। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হলে চীনের ওপরও চাপ তৈরি হবে, কারণ চীনের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪৫ থেকে ৫০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৩০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এতে বেজিংকেও যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ কৌশলে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে। বাস্তবায়নে চ্যালেঞ্জ। অবরোধ কার্যকর করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি যুদ্ধজাহাজ থাকলেও পারস্য উপসাগরে সরাসরি কোনো যুদ্ধজাহাজ মোতায়েন নেই। এছাড়া নাবিকদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ সীমিত করা হবে, তবে বাস্তবে এই পদক্ষেপ কিভাবে প্রয়োগ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। লন্ডন ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নৌ বিশেষজ্ঞ সিদ্ধার্থ কৌশল বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জাহাজ চলাচল করে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। তার ভাষায়, শুরুতেই যুক্তরাষ্ট্র কতগুলো জাহাজ আটক করতে পারে এবং অন্য জাহাজগুলোকে কতটা ভয় দেখাতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করছে, তবে বাস্তবে এই অবরোধ কার্যকর করা কঠিন হবে বলেই মনে হচ্ছে। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল ৫ বছরের জন্য এটি করতে সম্মত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার ১৩ এপ্রিল ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত।
গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুত থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলির সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখনও পর্যন্ত এর ওপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে, ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি চলমান যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে ফোনালাপ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচ্চি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান সব দেশের সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেয় এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক হস্তক্ষেপ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। অন্যদিকে আল বুসাইদি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা আলোচনা চললেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, একটি সমঝোতা প্রায় হাতের নাগালে থাকা সত্ত্বেও এই যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৯০। নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে শত শত মানুষ। ম্যানহ্যাটনে সড়ক অবরোধ করার পর পুলিশ প্রায় ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভের আয়োজক সংগঠন জুইশ ভয়েস ফর পিস জানিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে হুইসেল ব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেস রয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা প্রথমে সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান ধর্মঘট বা সিট ইন করার চেষ্টা করেন।